হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ বিয়ন্ড দ্য গ্রেট ড্রামার ফোর্থ পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্প নিয়ে আসতে অনেক লেট হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এর মাঝখানে পার্সুট অফ জেড ড্রামা এক্সপ্লেন করতে গিয়ে সত্যি সময় হয়নি। তাছাড়া মাঝখানে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমার অনেক অডিয়েন্স মেবি এসএসসি দিচ্ছে এবার। তোমাদের সবার জন্য মন থেকে দোয়া। আর যারা যারা পরীক্ষা শেষ করে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষার হলে গার্ড কেমন ছিল, প্রশ্নপত্র কেমন ছিল। তো চলো আর কথা না বাড়িয়ে এবার গল্প শুরু করছি। এই পর্বের শুরুতেই আমরা সিমুর স্ট্রাগল দেখতে পাই। যতটা স্ট্রাগল করে এই ভয়েড ওয়ার্ল্ডের কুইন হয়েছিল, সেই গল্পটা দুয়ানশুর সঙ্গে জিয়াঙ্গাই করছিল। আগে কিন্তু সিমুর বাবা এই ভয়েড ওয়ার্ল্ডের লর্ড ছিল, আর তারপরে সিমু নিজে অনেক স্ট্রাগল করে সোল ল্যান্টনের মালিক হয়েছে। আর এই সোল ল্যান্টন থেকে যত এনার্জি সব ওর শরীরে আসে, এর জন্য ওকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এই সিংহাসন পাওয়ার জন্য অনেক মূল্য চোকাতে হয়েছে। দুয়ানশো যখন এই গল্পটা শোনে, ও সত্যি আবেগ আপ্লুত হয়ে যায়। জিয়াঙ্গাই বলে, একমাত্র তুমি সেই ছেলে যে ওর মনটাকে গলাতে পেরেছো, কিন্তু জানি না ও তোমাকে কতখানি এখানে থাকতে দেওয়ার পক্ষপাতী। যদিও ও চায় এখান থেকে তুমি চলে যাও, আসলে তুমি মর্টাল ওয়ার্ল্ড থেকে এসেছো, আর তাই আমারও মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। এরপরে দুয়ানশুকে সিমু ডেকে পাঠায় আর বলে, আজকে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। দুয়ানশু বলে, কোথায়? সিমু বলে, আগে তো চলো। এরপরে ওকে একটা কবরস্থানে নিয়ে আসা হয়। দেখতে কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। দুয়ানশু প্রথমে বুঝতে পারে না এই জায়গাটা কি। পরে সিমু ওকে বলে, এখানে যতগুলো কবর দেখতে পারছো, এরা সবাই আমাকে ভালোবাসতো, তবে এরা সবাই মারা গিয়েছে, আর তাই আমি ওদের জন্য একটা একটা কবর বানিয়ে রেখেছি এখানে। যেহেতু আমার বয়স 400 বছরের বেশি, তাই এই জীবনে আমিও বহুবারই প্রেমে পড়েছি। অনেক মানুষ আমাকেও অনেক পছন্দ করত। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই পাশের কবরে যে শুয়ে আছে, সে আমাকে অনেক ভালোবাসতো। আমিও তার জন্য অনেক কেয়ার করতাম, কিন্তু দেখো আমি এখন তার নামটা পর্যন্ত মনে করতে পারছি না। দোয়ানশু, তুমি একটা গ্রেট জেনারেল, ইয়ং, কিন্তু একসময় তুমিও মারা যাবে। দোয়ানশু বলে, তুমি এটা আমাকে কেন দেখাচ্ছ? আমি তো শুধু তোমার সাথে থাকতে চেয়েছি। সিমু বলে, কিন্তু দেখো, মানুষের জীবন তো সীমাবদ্ধ, একটা সময় তারা মারা যাবে। তাই দোয়ানশু, তুমি ফিরে যাও, আমার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে জড়িও না। এটা বলে এখান থেকে সিমু চলে যায়। দোয়ানশু তখন চাঁদের দিকে তাকিয়ে বলে, আসলেই পৃথিবীটা কত নিষ্ঠুর, সব কিছু এত কমপ্লিকেটেড হতে হলো। এদিকে জিয়াংআই আর ইয়ানখেকে দেখতে পায়। ওরা দুজনেই দাঁড়িয়ে দুয়ানশু যে এখান থেকে চলে যাবে সেটা আশ করতে পেরেছিল। ইয়ানকে বলে, এবার এই মর্টালটা বিদায় হবে। জিয়াংআই বলে, মর্টাল হলেও সে কিন্তু সিমুর মন জয় করতে পেরেছে, আর তুমি 300 বছর ধরে আজও পর্যন্ত সিমুর মন পেলে না। এতে ইয়ানকের খুব রাগ হয়ে যায়। এদিকে সিমু ওর রুমে আবারও ফিরে এসেছিল। ফিরে আসার পরে ও একটা শিয়ালের দিকে তাকিয়ে থাকে, যেটা দুয়ানশু ওকে বানিয়ে দিয়েছিল। আর ও দুয়ানশুকে এই মুহূর্ত থেকেই মিস করতে শুরু করে দিয়েছে, কারণ খুব শীঘ্রই দুয়ানশু এই ভয়েড ওয়ার্ল্ড ছেড়ে ওর মর্টাল ওয়ার্ল্ডে ফিরে যাবে। সিমু জানে যে ওদের এই ভালোবাসার কোনো পরিণতি নেই, সেজন্যই মূলত ও দুয়ানশুকে এভাবে সরিয়ে রাখতে চেয়েছে। যদিও সে এই ভয়েড ওয়ার্ল্ডের একটা স্পিরিট হলেও সে অনেক ভালোবাসে দুয়ানশুকে। এদিকে আমরা শাও নামের একটি মেয়েকে দেখতে পাই। ইয়ানকে এই মেয়েটিকে নিজের সাথে রেখেছিল। এই মেয়েটিকে বলে, তোমার তো অনেক পাওয়ার, এখন তুমি ভয়েড ওয়ার্ল্ডের যে পথ আছে সেই পথ দিয়ে যাবে। পথের ভিতরে গিয়ে ওখানে যদি কোথাও বাই শানসিংকে দেখতে পাও, তাহলে ওকে মেরে ফেলবে, কারণ ও সিমুর ক্ষতি করার চেষ্টা করছে। তুমি আমার হয়ে এই কাজটা করবে। শাও বলে, অবশ্যই মাই লর্ড, আপনি যা বলবেন আমি তাই করব। এরপরে আমরা ভয়েড ওয়ার্ল্ডের যে পথটা দেখতে পাই, যেখানে একটা চোখ থাকে সবসময়, সেই চোখ নিজেই অনেক ভীত হয়ে বলছিল, আমার এই পথকে খুলে দিয়েছে। ভাগ্যিস ইয়োর গ্রেস দেখতে পাইনি, আমি তাড়াতাড়ি পথটা বন্ধ করে দিই। ইয়োর গ্রেস বলতে সে সিমুকে বুঝিয়েছিল। যাই হোক, সিমু কিন্তু জিয়াংআইকে অনেক বেশি ট্রাস্ট করে, আর জিয়াংআইও সিমুকে অনেক ট্রাস্ট করে। জিয়াংআই দুয়ানশুর রেখে যাওয়া একটা মানচিত্র নিয়ে এসেছিল এখানে। আসলে দুয়ানশু এখান থেকে চলে গিয়েছে, তবে যাওয়ার আগে সে এই ভয়েড ওয়ার্ল্ডের একটা ম্যাপ এঁকেছে, যে ম্যাপে সে সূক্ষ্মভাবে এই এখানকার প্রতিটা জিনিসকে ফুটিয়ে তুলেছে। এটা দেখে সিমু খুবই ইমপ্রেসড হয়ে যায়। যদিও এতক্ষণে কিন্তু দুয়ানশু চলে গিয়েছে তার নিজের ওয়ার্ল্ডে।
হ্যালো গাইজ, আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং আপনারা যদি ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কারও জিতার সুযোগ পাবেন। এখানে ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড কপ্পো অন ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করেছেন? পিন করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড কপন ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি দিয়ে খেলুন, নিরাপদে খেলুন এবং জয় উপভোগ করুন। দুয়ানশুকে দেখতে পাই ও নান্দু শহরে চলে এসেছিল। এখানে ও দুই জেনারেলের সঙ্গে আর চেং ইনের সঙ্গে দেখা হয়। চেং ইন প্রথমে তো সিমুর কথা জিজ্ঞেস করে, কিন্তু সিমু তো এখানে আসতে পারবে না। যাই হোক, ওদিকে আমরা আবার ভয়েড ওয়ার্ল্ড দেখি। ভয়েড ওয়ার্ল্ডে কিছু সাদা ধোঁয়া উঠছিল। এটা আসলে বাইশান সিংয়েরই ধোঁয়া। এবং এই ধোঁয়ার উৎপত্তি কোথা থেকে হচ্ছে এটা জিয়াংহাই দেখার চেষ্টা করলে ও বুঝতে পারে যে বাইশান সিং এখনো বেঁচে আছে। বাইশান সিং একসময় জিয়াংহাইকে অনেক ভালোবাসতো। তবে বাইশাং সিংকে কিছু একটা শাস্তি দিয়ে এই ভয়েড ওয়ার্ল্ডের ভিতরে রাখা হয়েছিল। আর সে এখন উন্মাদ হয়ে গিয়েছে, সবাইকেই শেষ করে দিতে চায়। জিয়াংহাই ওকে ধরতে পেরেও ধরতে পারে না। এদিকে সিমু এখানকার সমস্ত পরিস্থিতি কিন্তু বুঝতে পারছে চারিদিকে কোথায় কি হচ্ছে। যাই হোক, সেদিন ও 3 দিনের জন্য কোর্ট মুলতবি করে দেয় আর বলে আমি রেস্টে থাকতে চাই। এদিকে কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই, কোর্টে এসেছিল সেদিন দুয়ানশু। ওখানে আমরা ফান সিংহকেও দেখতে পাই। দুয়ানশু এবং ফান সিংহ এরা কিন্তু দুজন দুজনের সব থেকে বড় শত্রু। আর রাজা ওদের দুজনের উপরেই সন্তুষ্ট। একজন এখানকার গ্রেট স্কলার, আর একজন হলো গ্রেট জেনারেল। তাই ওদের নিয়েই কথাবার্তা হচ্ছিল। আবার ভয়েড ওয়ার্ল্ডে কাহিনী ফিরে যায়, যেখানে শাওকে দেখতে পাই। ওর হাতে একটা বিশেষ ধরনের চুড়ি ছিল, যে চুড়ি ঝাঁকানোর সাথে সাথে এখানকার যত কয়েদি ছিল, মানে ভয়েড ওয়ার্ল্ডে যারা অনেক অন্যায় করেছে তাদেরকে রাখা হয়েছিল, সেই সব ইভিল স্পিরিটগুলো নাচতে থাকে। আর তাদের কাছ থেকে শক্তি সমস্তই শাও নিয়ে নিতে থাকে। আর বাইশান সিং এর শক্তিটাও সে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, যদিও বাইশান সিং অনেক বেশি কিন্তু শক্তিশালী ছিল। তারপরে ওই চুড়ি দিয়ে ওকেও কন্ট্রোল করে নিয়েছিল শাও। ইয়ানকে শাওকে বলেছিল যাতে বাইশান সিংকে মেরে ফেলে, কিন্তু এ বাইশান সিংকে মেরে ফেলার পরিবর্তে ওকে আরও বাঁচিয়ে রাখার এবং নিজে কন্ট্রোল করার চেষ্টা করেছে, যাকে একে দিয়ে সিমুকে মারতে পারে। এদিকে নান্দু শহরের দৃশ্য দেখে, যেখানে চেংইকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল দুয়ানশু। এখানে দুয়ানশুর বোন জিং ওয়ানকে দেখানো হয়, যে চেংইনকে দেখে বলে এটা আবার কে। তো দুয়ানশু ওর সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়। ভয়েড ওয়ার্ল্ডের দৃশ্য দেখি, যেখানে সিমু বসে বসে বারবার মিস করছিল দুয়ানশুকে, কিন্তু হঠাৎই সে একটা ঝামেলার আওয়াজ পায়, যেখানে জিয়াংহাই আর ইয়ানকে দুজনে ঝগড়া করছিল। এরা দুজনে সবসময় ঝগড়া করতে থাকে। আসলে জিয়াংহাই যে এখনো বাইশান সিংকে ভালোবাসে, এটা নিয়েই মূলত ইয়ানকে ওকে খোঁচা দেয়। আর জিয়াংহাই খোঁচা দেয় ইয়ানকে যে তুই 300 বছর ধরেও কিন্তু সিমুর মন পেলি না। এইসব নিয়েই মূলত ওদের ঝগড়া। আর তখন এদের মাঝখানে সিমু এসে পড়ে আর বলে এসব নিয়ে ঝগড়া বন্ধ করো। অন্যদিকে আমরা আবার দুয়ানশুর বাবাকে দেখতে পাই। দুয়ানশুর বাবা বলে আমার বয়স হয়েছে, তুমিও কোর্টে ফিরে এসেছো, তাই আমি চাই এবার তোমার একটা বিয়ে দিয়ে দিতে, কারণ বিয়ে তো করাই লাগবে। তবে দুয়ানশু তো বিয়ে করতে চায় না, কিন্তু ওর বাবাকে বোঝাবেই বা কী করে। তাই দুয়ানশুর বাবা দুয়ানশুর কাছে 3টা মেয়ের ছবি দেয় আর বলে এই 3টা মেয়ে গ্রেট ফ্যামিলি থেকে এসেছে, ওদের ভিতর থেকে একজনকে পছন্দ করতে। তখন দুয়ানশুর বোন বলে তুমি কি সত্যিই ভাই বিয়ে করতে চাও? তোমার কি পছন্দের কেউ নেই? দুয়ানশু বলে আছে, তবে সে অন্য জগতের। ওর বোন এটা বুঝতে পারে না। এদিকে ভয়েড ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পায়, যেখানে জিয়াংহাই জানতে পেরেছিল, ইয়ানকে জানতে পেরেছিল যে শাও বাইশান সিংকে মারার পরিবর্তে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তাই ওর উপরেই খুব রাগ করে ইয়ানকে আর বলে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার যদি তুমি সিমুর কোনো ক্ষতি করার কথা একবার চিন্তাও করো, তাহলে কিন্তু আমি তোমাকে মুহূর্তের ভিতরেই শেষ করে দিব। তাছাড়া তোমার ভাগ্য বইটাও কিন্তু আমার কাছে আছে। আর তাই ভুলে যেও না যে তুমি ভিতরে ভিতরে কী করার চেষ্টা করছো সেটা আমি জানতে পারবো না। যে দরজা তুমি খুলে দিয়েছিলে সেই দরজা তুমি বন্ধ করে দাও আবার, কারণ বাইশান সিং একবার বাহিরে বের হয়ে এলে ও এখানে তাণ্ডব চালানোর সৃষ্টি করবে। আর এই কথা শাও শুনে বলে আমি অলরেডি বাইশান সিংকে নিজের মতো করে কন্ট্রোল করতে শুরু করে দিয়েছি। এখন সে সিমুর সঙ্গে লড়াই করতে পারবে। যেহেতু সিমুর সঙ্গে লড়াই করার মতো কেউ নেই, এখন আমি বাইশান সিংকে পেয়েছি। তুমি আমাকে মেরে ফেলবে ইয়ানকে?
মেরে ফেললে আমার সাথে সাথে সিমুও মারা যাবে, কারণ বাইশান সিংকে একমাত্র আমিই কন্ট্রোল করতে পারি। আমি মরে গেলে তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। তাই তুমি যদি চাও তাহলে আমি বাইশান সিংকে মেরে ফেলতে পারি, তবে বিনিময়ে তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু ইয়ানকে এই মেয়েকে ভালোবাসে না, তবে এই মুহূর্তে রাজি হয়ে যায়। একদিকে পৃথিবী থেকে যেমন দুয়ানশু মিস করে সিমুকে, সিমু অন্যদিকে মিস করতে থাকে দুয়ানশুকে। সিমু যদিও ভিতর থেকে একটু ইনজুর্ড হয়ে গিয়েছিল, তাই ও নিজেকে রিফাইন্ড করার চেষ্টা করছিল। সেদিনও ও বসে বসে নিজেকে একটু শক্তি দিচ্ছিল, মানে সতেজ করার চেষ্টা করছিল। ঠিক তখনই বাইশান সিং ওর উপরে এসে আঘাত করে, আর এটা কিন্তু শাওয়েরই কাজ ছিল। যদিও এটা সম্পর্কে আগে থেকে অবহিত হয়েছিল সিমু। সিমু বুঝতে পেরেছিল বাইশান সিং হুট করে ওকে অ্যাটাক করবে, কারণ ভিতরে ভিতরে ওর হয়ে কাজ করছে শাও। তো শাও এবার সামনে আসে, শিমুকে বেঁধে দেয়। শাও বলে, এবার শিমু তোমার খেলা শেষ, কারণ আমি বাইশান সিংকে কন্ট্রোল করছি। তার শক্তি তোমার থেকেও বেশি, সে তোমাকে ধ্বংস করে ফেলবে, আর এই ওয়ার্ল্ডের কেউ তোমাকে কুইন বলে মানবে না। এটা বলেও সিমুর কাছ থেকে শক্তি নিতে গিয়ে দেখা যায় যে ও নিজে অনেক বেশি ইনজুর্ড হয়ে যাচ্ছে। যেহেতু সিমু আগে থেকেই জানতো শাও এসব করতে পারে, তাই সিমু নিজের ভিতরে একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল। এই মুহূর্তে ওখানে শাওকে এসে মেরে দেয় ইয়ান খেয়ে। তখন শাও বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে মেরে দিয়েছো। আমি অভিশাপ দিচ্ছি, একদিন নিজের ভালোবাসার হাতে তুমিও মরে যাবে। তখনই জিয়াঙ্গাই এখানে চলে আসে আর বলে, বাইশান সিং তুমি সত্যিই বেঁচে আছো? তখন ইয়ান খেয়ে পিছন থেকে বাইশান সিংকে মারতে গেলে সামনে এসে যায় জিয়াঙ্গাই, আর জিয়াঙ্গাই অনেক অসুস্থ হয়ে পড়ে। এখান থেকে ইয়ানকেকে চলে যেতে বলে সিমু, আর সিমু ওদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। এরপরে সিমু ইয়ানকেকে ডেকে পাঠায় আর বলে, তোমাকে তো আমি একবারও বলিনি বাইশান সিংকে মারতে, কেন তুমি ওর পিছনে উঠে পড়ে লেগেছো? তোমাকে যে কাজটা করতে বলি সেটাই করবে। এখন জিয়াংয়ের সুস্থতার দিকে তোমাদের নজর দেওয়া উচিত। ইয়ানকে তখন আলাদা করে সিমুর সঙ্গে দেখা করতে আসে আর বলে, সিমু, আমি তোমার লাইফের সমস্ত থ্রেডগুলো সরিয়ে ফেলতে চেয়েছিলাম, যাতে কোনো বিপদ তোমাকে স্পর্শ না করে, কিন্তু তোমার এসব ভালো লাগে না। সিমু তখন বলে, আমার যেটা বিপদ সেটা আমিই দেখব। এরপরে আমরা আবার জিয়াঙ্গাইকে দেখতে পাই। জিয়াঙ্গাই অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। সেদিন সিমুকে ইমপ্রেস করার জন্য ইয়ানকে ওকে বাহিরে ডেকে আনে, আর এখানে গোলাপের পাপড়ির বৃষ্টি ঝরায়, এবং ও যাতে সন্তুষ্ট হয় সেই সমস্ত কাজ ইয়ানকে করতে থাকে। এসব দেখে ক্ষণিকের জন্য সিমুর ভালো লেগেছিল, কিন্তু সিমুকে যখন ও প্রপোজ করতে যায়, ইয়ানকের এই সমস্ত কিছু করার উদ্দেশ্যই ছিল ওকে প্রপোজ করা। ওর জন্য একটা দারুণ হেয়ারপিন নিয়ে এসেছিল ইয়ানকে। এই হেয়ারপিনটা যখনই ও সিমুকে দিতে যায়, সিমু বলে, দুঃখিত, আমি তোমার এই হেয়ারপিনটা গ্রহণ করতে পারবো না, কারণ আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর সেই নজরেও দেখি না, তাই ফার্দার তুমি আমাকে আর ইমপ্রেস করার চেষ্টা করবে না। তখন ইয়ানকে ওর হাতটা চেপে ধরে আর বলে, তুমি কি ওই মর্টাল মানুষটাকে ভালোবাসো? সিমু তখন বলে, ও তোমার থেকেও অনেক বেশি ভালো, আর ওকে নিয়ে কোনো কথা ফার্দার আমার সামনে বলবে না। এটা বলে চলে গেলে ইয়ানকের খুবই রাগ হয়ে যায়। ইয়ানকে তো সমস্ত কিছু তছনছ করে ফেলবে এরকম একটা রাগ ওর হয়ে গিয়েছিল। সেদিন ফেংইর সঙ্গে দেখা করতে মর্টাল ওয়ার্ল্ডে সিমু চলে এসেছে। ও নান্ডু শহরে এসেছে, আর এটা ইয়ানকে খুব ভালো করেই জানে। ফেংইকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সিমুর হয়ে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে দিত। ফেংই কখনোই সামনাসামনি সিমুকে দেখেনি, একদম ছোট্টবেলায় একবার দেখেছিল। তাই সিমু যখন ওর সামনে আসে, ফেংই বলে, আমি কি তোমাকে একবার টাচ করতে পারি? সিমু তখন বলে, তুমি অনেক বড় হয়েছো কিন্তু। যাই হোক, সিমু ওর দিকে হাত বাড়িয়ে দেয়। এরপরে ফেংই ওকে একটু টাচ করে। এবার আপনাদের সিমুর সঙ্গে ফেংইর সম্পর্কের কথাটা বলি। আসলে সিমুর বাবা ছিল একজন ভয়েড ওয়ার্ল্ডের স্পিরিট, তবে ওর মা ছিল একজন মানুষ। এবং ওর মা যেহেতু মানুষ ছিল, ওর মায়ের যে বোন ছিল সেই বোনের ছেলে হলো ফেংই। সেই অর্থে ফেংই কিন্তু সিমুর আত্মীয় হয়। পৃথিবীতে এই একটাই আত্মীয় আছে ওর। যাই হোক, ফেংই ওকে বাড়িতে নিয়ে আসে। সিমু বলে, আমি একটা বিশেষ কাজ করার জন্য এখানে এসেছি, তাহলে এখানকার মানুষদের অবসেশন কালেক্ট করার জন্য আমি এসেছি। এদিকে দুয়ানশুকে আর তার বোনকে দেখতে পায়। ওরা দুজনে গল্প করতে করতে একটা শহরে আসছিল, যেখানেই মূলত এখন সিমু অবস্থান করছে। যদিও কোনোভাবেই কিন্তু দুয়ানশু জানে না সিমু এখানে এসেছে। ওরা এই শহরে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে হাত রাখার সাথে সাথে সিমুর মনে পড়ে যায় একবার দুয়ানশুর সঙ্গে এই বৃষ্টিতে ভিজেছিল, যেটা ওর হৃদয়ে একটা গভীর আনন্দ নিয়ে এসে দিয়েছিল, কারণ তখন ওর সেন্স অফ টাচ ছিল, যদিও এখন সেটা ছিল না। এই বৃষ্টিতে আমরা দুয়ানশুর বোনকে দেখি একটা জায়গায় আশ্রয় নিতে। সেখানে ফাংও আশ্রয় নিয়েছিল। ফাংকে দেখেও বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। আগে একদিন বৃষ্টির দিনে ওদের দেখা হয়ে গিয়েছিল। ফাং ওকে বলে, আমার নাম ফাং সিং ও। এই কথা শুনে দুয়ানশুর বোন বলে, ফাং সিং ও? তুমি ফাং সিং ও? তার মানে যে আমার ভাইয়ের একমাত্র শত্রু?
আমার ভাইয়ের নাম দুয়ানশু। আমি তো তোমাকে ভেবেছিলাম তুমি দেখতে খুবই অ্যানোয়িং হবে, তোমাকে দেখতে খুব বিরক্তিকর লাগবে, কিন্তু এখন তোমাকে ততটাও মনে হচ্ছে না। যাই হোক, ও ওখান থেকে চলে যায়। ফাংকে দেখতে পায় ও নিজের মেন্টরের সঙ্গে দেখা করতে এসেছিল। ওর মেন্টর আর কেউই নয়, ওটা হলো দুয়ানশুর বাবা। দুয়ানশুর বাবা ওর মেন্টর হলেও কিন্তু ফাংয়ের বারবার মৃত্যু চাইতো। আসলে দুয়ানশুর বাবা একটু ক্রিটিক্যাল পলিটিক্যাল লোক, যে নিজের ছেলের অবস্থান ভালো করার জন্য আশেপাশে সবাইকে মেরে দিতেও দ্বিধাবোধ করবে না। যদিও দুয়ানশু একদমই ওরকম ছিল না। দুয়ানশু সেদিন একটা প্যাভিলিয়নে গিয়েছিল, আর ওই প্যাভিলিয়নেই আমরা সিমুকে দেখতে পাই। সিমু মূলত এখানকার মানুষের অবসেশন কালেক্ট করার জন্য এসেছিল, এবং ও দূর থেকে দুয়ানশুকে দেখতে পায়। সেদিন আমরা রাজপরিবারও দেখতে পাই, যেখানে আমরা পঞ্চম রাজপুত্রকে দেখতে পাই, যাকে ডাকার জন্য একজন পরিচারিকা এসেছিল। সে এসে পঞ্চম রাজপুত্রকে বারবার ডাকতে থাকে, কিন্তু পঞ্চম রাজপুত্রের ঘুম ভাঙছিল না। তখন ওই দাসী ওর নাকের কাছে হাত রেখে বুঝতে পারে পঞ্চম রাজপুত্র মারা গিয়েছে, এবং এই মারা যাওয়াটাও বেশ আগেই হয়েছে। কিন্তু তখনই পিছন থেকে একটা মহিলা, যার নাম কনসার্ট ইউ, সে এসে ওই দাসীকে মেরে দেয়। আর তারপরে পঞ্চম রাজপুত্রকে বলে, এবার তুমি উঠে এসো। এ কিন্তু মরেই গিয়েছে, এটা সত্যি, কিন্তু একটা মৃত মানুষ কিভাবে উঠে আসতে পারে? আর পঞ্চম রাজপুত্র তখন সত্যি সত্যি উঠেও আসে, কিন্তু মনে রাখবেন এ কিন্তু মৃত। তবে এর পিছনে একটা গল্প আছে, যেটা আরেকটু সামনেই আপনারা জানতে পারবেন। তারপরে পঞ্চম রাজপুত্রের মা ওকে নিয়ে বাহিরে আসে, কারণ ফাং ওদের সঙ্গে দেখা করতে এসেছিল। ঠিক সেদিনই আমরা দেখতে পাই ওদের এই রাজপ্রাসাদে একটা স্পিরিট উড়ে বেড়াচ্ছিল, যে স্পিরিটটা কিছুক্ষণ পরে একটা কুয়ার ভিতরে ঢুকে যায়। আর ওই কুয়ার ভিতরে একটা গাছ ছিল, যে গাছে গিয়ে ওই স্পিরিটটা বসে থাকে। ওখানে অনেকগুলো স্পিরিট ছিল। আবার প্যাভিলিয়নের দৃশ্য দেখানো হয়, যেখানে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই শহরের নাকি সব থেকে বিশ্বসুন্দরী মেয়েটি আজকে এই প্যাভিলিয়নে এসেছে। সে নাকি মানুষের গল্প শুনতে খুব পছন্দ করে, আর সেজন্য হ্যান্ডসাম ছেলেরা তাকে গল্প শোনানোর জন্য লাইন দিয়েছিল। এই টপ সুন্দরী আর কেউই নয়, সেটা কিন্তু সিমুই ছিল। যাই হোক, সিমু প্রত্যেকের গল্প শুনছিল, তবে কারো গল্পই ওর মনে টাচ করছিল না। ও যেহেতু মানুষের অবসেশন কালেক্ট করতে এসেছিল, তাই এসব মানুষরা তাদের অবসেশন থেকেই গল্পটা করছিল। ও ফেঙ্গিকে জানায়, এখানে যারা গল্প করতে এসেছে তাদের কারো গল্পই আমার ভালো লাগছে না। আসলে গল্প শোনার জন্য আর কি ভালো কোনো জায়গা নেই? ফেঙ্গি তখন বলে, এদের অবসেশন যেহেতু বেশি নয়, তাই তোমাকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। সিমু বলে, ঠিক আছে, আমি আসলে খুবই ডিপ কোনো অবসেশন চাই। আসলে অবসেশন মানে আপনারা বোঝেনই তো, ধরেন একটা ছেলে একটা মেয়েকে ছাড়া বাঁচবেই না, এটা কিন্তু ওর প্রতি একটা অবসেশন। বা একটা মা তার মৃত ছেলেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কারণ সে তার ছেলেকে ছাড়া থাকতেই পারবে না, এটাও কিন্তু এক ধরনের অবসেশন। আর সিমু মানুষের এইসব অবসেশন কালেক্ট করতেই দুনিয়াতে এসেছে। সেদিন দুয়ানশুকে দেখতে পায়। দুয়ানশু নিজের রুমে বসেছিল। ওর বোন তখন ওকে এসে জানায় যে বাবা তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছে, আগামীকাল আমাদের সেখানে যেতে হবে। এরপরে সেই অনুষ্ঠানটা দেখানো হয়, যেখানেই মূলত দুয়ানশু তার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটিকে দেখতে আসবে। এখানে অনেকগুলো স্কলারদের সাথেও দুয়ানশুর দেখা হয়ে যায়। এটা একটা মিলন মেলা বলা যায়। আর এখানে আমরা ফেঙ্গিকে দেখতে পাই। ফেঙ্গি মূলত এখানকার একজন ভাগ্য দেবতা হয়ে এসেছিল, যে মানুষের ভাগ্য গণনা করে দিতে পারে। আর ওর দাসী সাজিয়ে সিমুকে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরে পঞ্চম প্রিন্সকে দেখতে পায়। তাকে কোনো একটা কালো শক্তি এসে উড়িয়ে নিয়ে যায়। আর এটা যখন পঞ্চম প্রিন্সের মা জানতে পারে, তখন সে সবাইকে জানিয়ে দেয় যে আমার ছেলে আজকে এখানে আসতে পারবে না। এদিকে সিমু তার হাতে একটা বিশেষ ধরনের প্রজাপতি দিয়ে চারিদিকে প্রজাপতিটিকে উড়িয়ে দেয়, আর বলে, প্রজাপতি যাও, দেখো কোন মানুষের ভিতরে সবথেকে বেশি অবসেশন, তাকে আমার কাছে নিয়ে এসো, তার অবসেশন কালেক্ট করো। সিমু তখন বুঝতে পারে এই শহরে সবথেকে অবসেশন বেশি যার, তাহলে এই কনসার্ট ইউ। সে অনেক বেশি অবসেসড তার ছেলের প্রতি। এছাড়া সিমু আরও বুঝতে পারে এখানে কিছু স্পিরিট আছে, তবে সেই স্পিরিট কোথায় আছে ও বুঝতে পারে না, কারণ ওর ভিতরে যে স্পিরিচুয়াল এনার্জি ছিল তাও ফেঙ্গিকে এই মুহূর্তে দিয়ে দিয়েছে। আরও একটা সাধারণ মানুষ হয়ে চলার চেষ্টা করছে। তাই ও ফেঙ্গিকে বলে, তুমি একটু আমার শক্তি দিয়ে দেখো তো আশেপাশে কোথাও স্পিরিট আছে কিনা। ফেঙ্গি তখন ওর শক্তিটা ইউজ করে দেখার চেষ্টা করে, তবে কোথাও ও বুঝতে পারে না। তাই ওরা চারিপাশে একটা ব্যারিয়ার দিয়ে দেয়, যাতে এই স্পিরিট কোথাও চলাচল করলে যেন ওরা দেখতে পারে। এরপরে ফেঙ্গি বলে, চলো এবার আমরা চলে যাই। সিমু বলে, এখানে আমার আরও কিছু কাজ আছে। এরপরে সিমু ওর প্রজাপতি নিয়ে একদম একটা ঘরের উপরে উঠে বসে থাকে। এখানে যাদের যাদের অবসেশন বেশি ও তাই দেখতে লাগে। তখনই ও দুয়ানশুকে একটি মেয়ের সঙ্গে হেঁটে আসতে দেখে। দুয়ানশুর সাথে যে মেয়েটি ছিল, ওই মেয়েটির ঘাড়ের কাছে একটা প্রজাপতি উঠছিল। তো সিমু বুঝতে পারে এই মেয়েটিরও একটা অবসেশন আছে। তবে দুয়ানশুকে ওই মেয়েটির সঙ্গে কথা বলতে দেখে সিমু ভিতরে ভিতরে একটু জেলাস হয়, আর মনে মনে ভাবে দুয়ানশুকে তাহলে এই মেয়েটি
মেয়েটিকে পছন্দ করছে, একেই কি তাহলে বিয়ে করবে? এরপরে সিমু দেখে ওরা দুজনেই একটা বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে, তাই ও উপর থেকে একটা টাইলস ওই মেয়েটির সামনে ফেলে দেয়। ওই মুহূর্তে দুয়ানশু এবং ফাং দুজনেই মেয়েটিকে প্রোটেক্ট করে। দুয়ানশু উপরের দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পায় না, তাহলে এই টাইলসটা কোথা থেকে পড়লো? যদিও দুয়ানশুর বারবার মনে হচ্ছিল এখানে আশেপাশে হয়তো সিমু আছে। সিমু ওকে দেখে খুব মজা পাচ্ছিল, কিন্তু সিমু নিজেকে দেখা দিচ্ছিল না। দুয়ানশু জায়গাটা একদম খালিই দেখছিল। যাই হোক, কিছুক্ষণ পরে ও বলে, কে বা থাকবে, সিমু কেনই বা এখানে আসবে? যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই। সেদিন একটা দোকানে এসেছিল সিমু। এখানে মূলত সুগার দিয়ে বিভিন্ন আকৃতির মিষ্টি বিক্রয় করা হয়। সিমু এখানে একটা ক্রো টাইপের কিছু এঁকে নিয়েছিল, আর ওটা হাতে করে নিয়ে যাচ্ছিল। আর ঠিক উপরে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে দুয়ানশু তার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, যার নাম অং, সেই মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিল। যদিও অংয়েরও কিন্তু এই বিয়েতে মতামত ছিল না, কিন্তু উপর থেকে একটা ছাতা মাথায় দিয়ে একটা মেয়েকে দুয়ানশু দেখতে পায়, যে মেয়েটির হাতে ও একটা ক্রো আকৃতির সুগার ফিগার দেখতে পায়। এটা দেখা মাত্রই দুয়ানশুর মনের ভিতরে কেমন একটা করে ওঠে। ও তো ওখান থেকে ঝাঁপ দিয়ে নিচে চলে আসে, দৌড়ে ওই মেয়েটির কাছে যায়। মেয়েটি যখন ওর দিকে ফিরে তাকায়, ও দেখেন না, ও তো ভেবেছিল এটা সিমু, কিন্তু এই মেয়েটির চেহারা তো পুরোই অন্যরকম। কিন্তু তাও হাসতে লাগে দুয়ানশু আর বলে, তুমি অন্য চেহারা নিয়ে যতই থাকো না কেন, আমি তোমাকে দেখলেই চিনতে পারি সিমু, তুমি আমার সিমু, তাই নিজের আসল চেহারায় এসো। এরপরে দেখা যায় যে ছাতা তুলে যে তাকিয়েছে সে আসলেই সিমু। সে আরেকজনের চেহারা ধার করে এই রোড দিয়ে হাঁটছিল। কিন্তু দুয়ানশু তার ভালোবাসার মানুষটিকে চিনতে এক মুহূর্তের জন্য দেরি করেনি। সিমুকে জিজ্ঞেস করে, দুয়ানশু, আমাদের আবার দেখা হয়ে গেল, কিন্তু তুমি আমাকে চিনতে কিভাবে পারলে? তখন দুয়ানশু ওর দিকে তাকিয়ে বলে, তোমার হাতে ক্রো ফিগারের যে সুগার ফিগারটা আমি দেখেছি সেটা দেখেই বুঝতে পেরেছি, নাহলে এরকম ফিগারের কেউ সুগার কেনে নাকি, এজন্য বুঝেছি। তখন সিমু ওকে বলে, কিন্তু আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি, তাই তোমার সঙ্গে কথা বলার সময় নেই। কিছুক্ষণের ভিতরে এখানে ফেঙি চলে আসে। দুয়ানশু জিজ্ঞেস করে, এটা আবার কে? ফেঙি বলে, সিমু আমার পূর্বপুরুষ। সিমু তখন বলে, আমাদের এখন যেতে হবে। এটা বলে দুয়ানশুর হাতেই সেই সুগার ফিগারটা এবং একটা ছাতা ধরিয়ে দিয়ে চলে যায় সিমু। দুয়ানশু কেবল যাওয়ার পানে তাকিয়ে থাকে এবং ওর মনে পড়ে যে ও এত দূরে থেকেও কিভাবে সিমুকে চিনে ফেললো। সেই শুরু থেকে এখন পর্যন্ত সিমুর সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা ওর মনে পড়ে যায়। ও একটা দেয়ালের কাছে বসে পড়ে আর নিজের মনে একটা জোশ ফিরে পায় যে না, সিমু এখানে এসেছে, তার মনে নিশ্চয়ই সিমুও ওকে মিস করছে, তা না হলে কেন সে এখানে আসবে। তাই ও খুশি মনেই বাড়িতে আসে আর ওর বোনকে জানায়, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, যে মেয়েটা অন্য পৃথিবীতে বাস করে। ওর বোন অবাক হয়ে বারবার বলে, ভাইয়া তুমি এসব কি বলছো? তো সেদিন আবার সিমু সেই প্যাভিলিয়নে এসেছিল। সিমুর সাথে সাথে আজকে এখানে ফেঙিও এসেছিল। দুয়ানশু কিন্তু সিমু কোথায় আছে এই খবর ওর এক জেনারেলকে নিতে বলেছিল। সেই জেনারেল আবার দুয়ানশুর কাছে এই রাত্রে একটা মেসেজ পাঠায় আর বলে, সিমু এই মুহূর্তে একটা প্যাভিলিয়নে অবস্থান করছে, আপনি দ্রুত ওখানে চলে যান। তো সিমু সেদিনও মানুষের গল্প শোনার জন্য এখানে এসেছিল। তবে কিছুক্ষণ পরে সিমুর সঙ্গে দেখা করতে এখানে ছদ্মবেশ নিয়ে ইয়ানখে চলে আসে। সিমু ইয়ানখেকে দেখা মাত্রই চিনে যায়। যদিও ইয়ানখে কিন্তু আজকে সিমুর কাছে ধরা দিতে চায়নি, কিন্তু সিমুর চোখ এড়ানো কি এতটাই সহজ? সিমু তখন ইয়ানখেকে বলে, আমি জানি তুমি এখানে এসেছো। ইয়ানখে তখন ওর সঙ্গে কথা বলতেই যাচ্ছিল, তখনই দুয়ানশু এখানে চলে আসে। ইয়ানখে ওকে দেখে খুবই রেগে যায়। সিমু এখান থেকে চলে যায়। দুয়ানশু বলে, ফাইট করবে সিমুকে নিয়ে? ব্যাস, দুজনের ফাইট শুরু হয়ে যায়। মানে ইয়ানকে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তাই ওর কাছ থেকে এক প্রকার মার খেয়েই বাড়িতে ফিরে এসেছিল দুয়ানশু, কারণ ওই স্প্রিট আর এর সাধারণ একটা মানুষ। সেদিন আমরা ইয়ানকে আরও রাগান্বিত অবস্থায় দেখি এবং ও এখানে সং সিংহকে খুঁজে পেয়েছে। সং সিংহকে বলে, এবার তো তোকে ফিরে যেতে হবে। সং সিংহ বলে, মাস্টার আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার হয়ে সমস্ত কাজ করব, কেবল আমাকে সিমুর হাতে ধরিয়ে দিবেন না। তো ওকে তখন ছেড়ে দিয়েছিল ইয়ানকে। তো সংকে ধরার জন্যই কিন্তু এই পৃথিবীতে এসেছিল। তো সেদিন আবার আমরা দুয়ানশুকে আর ফাংকে দেখতে পাই। আসলে ফাংয়ের সঙ্গে দুয়ানশুর যে ঝগড়াঝাটি সেটা মনে করে সবাই, বাট ভিতরে ভিতরে ওদের সম্পর্কটা খুবই ভালো। ওরা একে অপরের বন্ধু হয়। একবার কিছু ডাকাত দলের হাত থেকে দুয়ানশু বাঁচিয়েছিল ফাংকে, তখন থেকেই ওরা একে অপরের বন্ধু। কিন্তু পুরো দুনিয়া জানে যে ওরা একে অপরের শত্রু। ওরা এই শত্রু সেজেই আছে, কারণ এই দেশের উন্নতি করতে চায় ওরা, একজন স্কলার হয়ে আর একজন জেনারেল হয়ে। তো সেদিন ওর সঙ্গে জঙ্গল দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল দুয়ানশু, তখন এখানে সিমু আসে আর দুয়ানশুকে বলে, তুমি আমাকে কেন
ডেকে পাঠিয়েছিলে সেটা বলো। দুয়ানশু বলে, ফাং হলো আমার বন্ধু, ওর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আর তাছাড়া খুব দ্রুতই আমার বিয়ে, তুমি তো চেয়েছিলে বিয়ে করে আমি সংসার ধর্ম করি, আর আমি সেটাই চিন্তা করছি, বিয়ে করব। তাই প্রথমেই আমি তোমাকে ইনভাইট করার জন্য এখানে ডেকেছি। ফাং অবাক হয়ে বলে, তোমার না বিয়ে, আবার তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলছো? যাই হোক, এরপরে ওর ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিয়ে সিমু চলে যায়। এরপরে আমরা দুয়ানশুর বোনকে দেখতে পাই, ও একটা পারফিউম শপে এসেছিল ওর ভাইয়ের জন্য কিছু পারফিউম কেনার জন্য। কিন্তু এই শপের যে মালিকটা ছিল সে লোক অনেক বেশি বিধ্বস্ত ছিল, মানে সে অনেক উদাসীন ছিল, মনে হচ্ছিল কাজে তার মন নেই। যখন জিং এখান থেকে কিছু পারফিউম কিনছিল তখনই ও সিমুকে এখানে আসতে দেখে। সিমুকে ও কখনোই আগে দেখেনি, সিমু অনেক সুন্দরী। সিমু এখানে যে পারফিউমটা কিনতে এসেছিল সেই পারফিউমটা দুয়ানশুর সব থেকে পছন্দের। সিমুকে এই পারফিউমটা কিনতে দেখে মনে মনে বলে, এও কি তাহলে দুয়ানশুর বিয়েতে দুয়ানশুকে কোনো কিছু উপহার দিবে বলে এসেছে? যাই হোক, এরপরে সিমু ওর পারফিউম কিনে যখন চলে যাচ্ছিল তখন দুয়ানশুর বোন বলে, আপনি যে পারফিউমটা কিনেছেন তাতে 2টা ইনগ্রেডিয়েন্টস কম আছে। দোকানি তখন আরও 2টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেয় আর তারপরে ওখান থেকে সিমু চলে যায়। দোকানিকে এত উদাসীন দেখে দুয়ানশুর বোন বলে, কি হয়েছে তোমার? দোকানি বলে, কিছুই না। এরপরে দুয়ানশুর বোন বাড়িতে আসে আর ওর ভাইকে বলে, জানো আজকে পারফিউম শপে আমি অনেক সুন্দরী একটা মেয়ের দেখা পেয়েছি, যে কিছু পারফিউম কিনে নিয়ে যাচ্ছিল, আর আমি তোমার জন্য এই পারফিউমটা নিয়ে এসেছি। বলো তো এর ভিতরে কি কি উপাদান আছে? ও তখন উপাদানগুলোর নাম বললেও 2টো উপাদানের নাম বলে না। ওর বোন বলে, ভাইয়া তোমার নাকটা কি গেছে নাকি? এর ভিতরে আরও 2টা উপাদান আছে, সেগুলোর গন্ধ কি তুমি পাচ্ছ না? দুয়ানশু তখন অবাক হয়ে বলে, আরও 2টা আছে কিন্তু আমি তো গন্ধ পাচ্ছি না। তখনই দুয়ানশু বুঝতে পারে সিমুর সঙ্গে ও যে ওর সেন্সগুলো, মানে ইন্দ্রিয় শক্তিগুলো একবার একবার করে পরিবর্তন করে নিয়েছিল, তার জন্য ও কিছু কিছু শক্তি হারিয়ে ফেলেছে। এদিকে আমরা ফেঙ্গিকে জিজ্ঞেস করতে দেখি, সিমু বলছিল, দুয়ানশু আমাকে ওর বিয়েতে ইনভাইট করেছে, ওর বিয়েতে আমি কি উপহার দেব? আমি তো জানিই না যে ও কি পছন্দ করবে। ফেঙ্গি তখন বলে, আমি তোমার হয়ে জিজ্ঞাসা করে দিব। তো সেদিন ফেঙ্গি ডেকে পাঠায় দুয়ানশুকে একটা জায়গায়। দুয়ানশুও ওর সঙ্গে দেখা করতে আসে। ফেঙ্গি তখন জানায়, জানো সিমু কিন্তু সেই ছোট্টবেলা থেকে ওর চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কোনো খাবারের স্বাদ পায় না। তুমি তো খুব ভালো করেই জানো ও কালার ব্লাইন্ড। ও তোমার বিয়ের জন্য খুবই চিন্তিত যে তোমাকে কি উপহার দিবে। কিন্তু আমি জানি তুমি ওর স্পেল বিয়ারার এবং তোমার জন্য ও চোখে রং দেখতে পাবে। আর তোমাকে আমি একটা কথা দিচ্ছি যে আমি তোমার হাতে 2টা গোলাপ দিব, সেই গোলাপ 2টা তুমি যে কোনো মুহূর্তে ইউজ করতে পারবে। আমি চাই সিমু যার জন্য তোমার মন গলেছে এবং যে সিমু কারোর প্রতি কোনোভাবে সদায় না, সেই সিমু তোমাকে পছন্দ করেছে, তাকে তুমি এভাবে হারাতে দিও না। এই কথা শুনে দুয়ানশু বলে, আমি এটা মনে রাখবো। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা সং সিং-উকে দেখতে পাই, যে পঞ্চম প্রিন্সের সাথেই দাঁড়িয়েছিল, আর এদের দুজনের আচরণ একদম একরকম ছিল। এখানে পঞ্চম প্রিন্সের মা মূলত সিংহর সঙ্গেই কথা বলছিল। এর মানে হলো পঞ্চম প্রিন্স যে মারা গিয়েছে ওকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে এই সং সিংহ। কনসার্ট ইউ নিশ্চয়ই পূজা করেছে সং সিংহকে, আর সেজন্য সং সিংহ তার ছেলেকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এটা সিমু বুঝতে পেরে গিয়েছে। সিমু তখন বলে, তোমাকে আগেই বলেছি মানুষের জগতে এসে মানুষের জীবনে ইন্টারফেয়ার করাটা কতটা অন্যায়, আর তাই আজকে এর প্রতিদান তোমাকে চোকাতেই হবে। ও তখন পালিয়ে যাচ্ছিল কনসার্ট ইউকে নিয়ে, কিন্তু ফেঙ্গি তখন ওকে ধরে ফেলে। যেহেতু ফেঙ্গি শরীরেই এখন সিমুর সমস্ত শক্তি ছিল, তাই ফেঙ্গি তার সমস্ত শক্তি দিয়ে ওখানে মেরে ফেলার চেষ্টা করেছিল সং সিংহকে, কিন্তু সেই শক্তিটাও এনাফ ছিল না। কনসার্ট ইউ তো কিছুক্ষণের ভিতরে মারা যায়। কনসার্ট ইউয়ের শরীরে যে অবসেশন ছিল, সিমু সেই অবসেশনটা তার বোতলের ভিতরে কালেক্ট করে নেয় আর বলে, এটা খুবই স্ট্রং ছিল। কিন্তু সং সিংহ, তোকে আর বাঁচিয়ে রাখতে পারছি না। তুই এই হিউম্যান ওয়ার্ল্ডে অনেক বেশি জঘন্য কাজ করে চলেছিস, আর তাই নিজের সমস্ত শক্তি দিয়ে ও সং সিংহকে মেরে দেয় আর বলে, যাক ফাইনালি একটা আপদ কেটে গেল। এরপরে ও ভয়েড ওয়ার্ল্ডে ফিরে আসে। জিয়াংআইকে জিজ্ঞেস করে, দুয়ানশুর বিয়েতে আমাকে ইনভাইট করেছে, কিন্তু ওকে আমি কি উপহার দেব কিচ্ছু বুঝতে পারছি না। জিয়াংআই তখন ওর কাছে ভ্যালুয়েবল যা কিছু ছিল তা সব সিমুর সামনে নিয়ে আসে, কিন্তু সিমুর একটা কিচ্ছু পছন্দ হয় না, তাই ও আবার পৃথিবীতে চলে আসে এবং দুয়ানশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। দুয়ানশুও তখন জানালার কাছে দাঁড়িয়েছিল, যদিও দুয়ানশুর মনে মনে ফিল হচ্ছিল যে আশেপাশে কোথাও একটা সিমু দাঁড়িয়ে আছে, কিন্তু সিমুকেও
দেখতে পাচ্ছিল না। সিমু ওর দিকে তাকিয়ে বলে, দুয়ানশু তুমি আগের মতোই শার্প আছো, এখনো পর্যন্ত আমাকে না দেখেই তুমি বুঝে ফেলেছো যে আমি তোমার আশেপাশেই আছি। এরপরে দুয়ানশু নিজের বেডে গিয়ে বসে থাকে আর সিমুও ওর পাশে গিয়ে বসে থাকে। দুয়ানশু একা একাই বলতে থাকে, সিমু তুমি কি এখানে এসেছো? তুমি জানো ভয়েড অল থেকে ফিরে আসার পরে আমি মাঝে মাঝে তোমাকে কত মিস করেছি। তোমারও কি আমার কথা মাঝে মাঝেই মনে পড়তো? তুমিও কি আমাকে মাঝে মাঝেই মিস করেছো? নাকি আমাকে একবার দেখার জন্য তুমি আমার পৃথিবীতে এসেছো? কিন্তু তাও সিমু ওকে দেখা দেয় না। সিমু ওকে একবার টাচ করতেই যাচ্ছিল, তাও টাচ না করে ওর হাতটা ফিরিয়ে নেয়। দুয়াংশু তখন শুয়ে পড়ে আর বলে, ঠিক আছে তুমি বোধহয় চলে গিয়েছো, তাই আমি আর এভাবে বসে থাকবো না। ও শুয়ে পড়ে। সিমু তখনও ওর সঙ্গে দেখা দেয় না আর মনে মনে বলে, তুমি কি পছন্দ করো দুয়াংশু? এরপরেও চলে যায়। কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। আজকে দুয়াংশুর বিয়ে। দুয়াংশু কিন্তু সেই হ্যাপি, বিয়ে করতে যাচ্ছে, অনেক সেজে গুজে পালকি নিয়ে তারপরে চলেছে বউ আনতে। এদিকে আমরা ফেঙ্গি আর সিমুকে দেখতে পাই। সিমু দুয়াংশুর জন্য কোনো রকমের গিফট নিয়ে আসেনি, কারণ ও কী গিফট দিবে ও তো বুঝতেই পারছে না। তবে ও দূর থেকে দুয়াংশুকে দেখে আর বলে, ফেঙ্গি নিশ্চয়ই দুয়াংশুকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যদিও ও তো কালার ব্লাইন্ড ছিল, ও তো কোনো কালার দেখতে পারছিল না, তাই ওর একটু খারাপ লাগছিল। যদি বর বেশি ও একবার দুয়াংশুকে দেখতে পারতো। দুয়াংশু তখন ফেঙ্গির দেওয়া একটা গোলাপ ওর হাতে নেয় আর সেই গোলাপটাকে মুছড়ে দিলে সেই গোলাপ থেকে কিছু ম্যাজিক্যাল হাওয়া বের হয় আর সেটা এমন একটা পর্যায়ের রূপ নেয় যেখানে আমরা দেখতে পাই দুয়াংশুর চোখের সমস্ত জ্যোতি চলে গিয়েছে সিমুর কাছে। আর সিমু যে চোখে দেখতে পেত না সেটা চলে গিয়েছে দুয়াংশুর কাছে। সিমু যখন আস্তে আস্তে দুয়াংশুকে দেখে এবং চোখের সামনে এত কালারফুল কিছু দেখে, তখন ও একদম তো বিস্মিত হয়ে যায়। ও দুয়াংশুর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু দুয়াংশু আজকে তো তোমার বিয়ে, তুমি তোমার চোখের রং আমাকে দিয়ে দিয়েছো, তাহলে তুমি কিভাবে বউকে দেখবে? ফেঙ্গিকেও বলে, নিশ্চয়ই তুমি এই কাজ করেছো, ওই গোলাপ তুমি ওর হাতে দিয়েছো। ফেঙ্গি বলে, হ্যাঁ, এছাড়া করার কিছুই ছিল না। তুমি দুয়াংশুকে কখনোই তাহলে বর বেশি আর দেখতে পেতে না। যাই হোক, এরপরে ওরা বিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখনই দেখা যায় যে বউ মানে হবু বউ, সেই হবু বউকে কারা জানি কিডন্যাপ করছে আর সবাইকে হুমকি দিয়ে জানাচ্ছে, যদি তোমরা আমাদের ধরার চেষ্টা করো হবু বউকে মেরে দেব। দুয়াংশুকে ওরা জখম করে পালিয়ে গিয়েছে। দুয়াংশু তখন সবাইকে বলে, আমার বধূকে ধরার চেষ্টা করো। সিমু তখন মনে মনে বলে, এটা নিশ্চয়ই দুয়াংশুরই কাজ, ওই বিয়ে করবে না বলে ওর হবু বউকে ভাগিয়ে দিয়েছে। ফেঙ্গি আমাকে নিয়ে চলে সেখানে যেখানে ওর বউ পালাচ্ছে। তো ওরা একটা জঙ্গলের ভিতরে আসে। ফেঙ্গি তখন ওই একটা ক্যারেজের সামনে এসে দাঁড়ায় আর বলে, নিশ্চয়ই তোমরা দুয়াংশুরই লোক, তোমরা দুয়াংশুর বউকে নিয়ে কেন পালাচ্ছ? তখনই দুয়াংশুর হবু বউ এসে সিমুর সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, আপনি আমাদের ক্ষমা করে দিন। দুয়াংশু সবটাই জানে, আমার এই পারফিউম শপের ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল। ওই ছেলেটিও সেটা স্বীকার করে। ছেলেটি বলে, দুয়াংশু পুরোটাই জানে এবং সে জেনে বিয়েতে রাজি হয়েছিল আর সে চেয়েছিল আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করতে। সিমু বলে, দুয়াংশু সবটা জেনে তোমাদের সাহায্য করছে, তার মানে তোমাদের ভালোবাসাকেও সাপোর্ট করেছে। ঠিক আছে, তাহলে আমিও বাধা দেব না বলে ওদেরকে যেতে দেয়। এদিকে দুয়াংশুর বিয়েটা যেহেতু ভেঙে গেল সেটা নিয়ে সবাই তো অনেক উদ্বেগ প্রকাশ করে। দুয়াংশুর বাবা খুবই চিন্তিত হয়ে আছে। দুয়াংশু ওর বাবার সামনে এসে জানায়, চুয়াং রাজ্যের লোকেরা আমার হবু বউকে তুলে নিয়ে গিয়েছে, এটা আমাদের জন্য একটা চরম অপমানের বিষয়, কিন্তু আমি ওদেরকে ছাড়বো না। আমি সবার সামনে শপথ করছি, আমার বধূ যদি ফিরে আসে তাহলে ওকেই আমি অ্যাকসেপ্ট করব, আর ও যদি জীবনে কখনো ফিরে না আসে তাহলে এই জীবনে আমি আর কখনো বিয়ে করব না। এই কথা শোনার সাথে সাথে দুয়াংশুর বাবা তো প্রায় স্ট্রোক হয়ে যাচ্ছিল। যাই হোক, বিয়ে আপাতত ওখানেই ভেঙে যায়। আর এদিকে আমরা সিমুকে দেখতে পাই। সিমুকে ফেঙ্গি একটা বাড়ির কাছে এসে রেখে গিয়েছে। এই বাড়িটা দেখতে একদম ওর বাবা মা যে বাড়িতে বসবাস করতো সেই বাড়িটার মতো, খুবই কালারফুল। সিমু যেহেতু এখন চোখে রং দেখতে পাচ্ছিল, তাই এই বাড়িটা দেখেও ভীষণই আপ্লুত হয়ে যায়। দূরে ও দুয়াংশুকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুয়াংশু সিমুর কাছে আসে, সিমুকে বলে, তোমার কি এগুলো পছন্দ হয়েছে? আসলে আমি তোমার বাবা আর মায়ের যে বাড়িটা দেখেছিলাম ইলিউশনের ভিতরে, এমনটাই বানানোর চেষ্টা করেছি। সিমু বলে, আমার খুবই পছন্দ হয়েছে, তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি চোখের রং দেখতে পাচ্ছি। এই মত্তের পৃথিবী এখন আমার কাছে আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। দুয়াংশু তখন ওর হাত ধরে বলে, আমি শুধু চাই সবসময় তোমার সাথে থাকতে। সিমু বলে, এজন্যই বোধহয় বিয়েটা ভেঙে দিয়েছো। দুয়াংশু তখন ওকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু কি মনে করে ওকে জড়িয়ে ধরে। দুয়াংশু সিমুকে বলে, তুমি অনেক অনুভূতি এখনো জানো না,
কিন্তু যে অনুভূতি আমি তোমাকে জানাতে চাই সেটা হলো, এটা বলে তুয়ানশু ওর হাতে আরও একটা রেড গোলাপ নেয়, যেটা ফেঙে ওকে দিয়েছিল। গোলাপটার সাহায্যে ওর সেন্স অফ টাচ আবার সিমুকে দিয়ে দেয়। সিমুর শরীরে এই মুহূর্তে দুটো ইন্দ্রিয় কাজ করছিল। একটা হলো ওর চোখের রং দেখতে পাচ্ছিল, আর একটা হলো এই মুহূর্তে ওর সেন্স অফ টাচ ছিল। দুয়ানশু এই অবস্থায় ওকে কিস করে। দুয়ানশু এবং সিমু দুজনেই একটা রিবন বা ফিতা ধরে রেখেছিল, যার কারণে এই মুহূর্তে ওদের দুজনেরই সেন্স অফ টাচ ছিল। দুয়ানশু যখন সিমুকে কিস করে, সিমু তো একদম শরীর কেঁপে ওঠে। সিমু বলে, এই অনুভূতির নাম কি? দুয়ানশু তখন বলে, এটা একটা অনেক সুন্দর অনুভূতি। সিমু বলে, এটা এরকম অনুভূতি আমার মনে হলো আমার হৃদয়ের ভিতর থেকে কিছু একটা হাওয়া বেরিয়ে চলে গেল। এটা কি অনুভূতি? দুয়ানশু বলে, তুমি আমার প্রেমে পড়লে। সিমু বলে, তাহলে এটাই প্রেমে পড়ার অনুভূতি? দুয়ানশু বলে, হ্যাঁ। আসলে সিমু তো কখনো প্রেমে পড়ার অনুভূতি ফিল করেনি, ওর সেন্স অফ টাচ ছিল না। তাই সিমু আবার দুয়ানশুকে কিস করতে থাকে। এখান থেকে পরে যখন দুয়ানশু বাড়িতে আসে, ওর বাবা ওকে খুবই বকাঝকা করে আর গালায় একটা থাপ্পড় দিয়ে বলে, সবার সামনে কেন বললে তুমি বিয়ে করবে না? তাহলে আমার বংশের কি অবস্থা হবে? দুয়ানশু বলে, যা কথা বলেছি সে কথা আমি রাখবো। এরপর দিন ও আবার সিমুর সঙ্গে দেখা করতে আসে। মারধর খেয়ে সিমুকে এসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি চলে গিয়েছো। সিমু বলে, তোমরা আমাকে মর্টাল বানিয়ে রেখে দিয়েছো, তো চলে যাবো কি করে? ওখানে দুইটা কমলা রাখা ছিল। সিমু বলে, আচ্ছা ওই কমলা দুটোর কালার কি, মানে ওর নাম কি ওই রঙের? দুয়ানশু বলে, ওর নাম হলো কমলা। সিমু বলে, কে? কমলা লেবুর কালার হলো কমলা? তাহলে কি ওখানে যে আঙুর রাখা, ওই আঙুরের রং কি তাহলে? আঙুরের রং কি আঙুর? তুয়ানশু বলে, না, আঙুরের রং আঙুর নয়, আঙুরের রং হলো পার্পল, কমলার রঙই কেবল কমলা। আসলে সিমু তো আগে কোনো কালার দেখেনি, এজন্য। দুয়ানশু ওকে বুঝিয়ে দেয়। সিমু বলে, বুঝতে পেরেছি। আর তোমার মুখে কে মেরেছে এটা? এই রঙের নাম কি? দুয়ানশু বলে, বাবা মেরেছে। সিমু বলে, তোমার বাবা বুঝতে পেরেছে তুমি বিয়েটা করতে চাওনি। দুয়ানশু বলে, তা বুঝুক, তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এদিকে আমাদের চং রাজ্য দেখানো হয়, যেখানে আমরা লুডাকে দেখতে পাই, যে এখন সবথেকে ইয়ংগেস্ট প্রিস্ট। আমরা ওর সর্দারকে দেখতে পাই। ওর সর্দার লুডাকে বলছিল, তোমার বাবা সং সিংহর সঙ্গে হাত মিলিয়েছিল, যে একটা ইভিল স্পিরিট, তাই তোমার বাবাকে শাস্তি পেতে হবে। এখন একটা ছুরি দেয় লুডার হাতে আর বলে, এই ছুরি দিয়ে তুমি তোমার বাবাকে হত্যা করো। কিন্তু লুডার বাবা কোনোভাবেই মরতে চায় না। যদি ও প্রিস্ট হতে চায়, তাহলে ওর বাবাকে শেষ করতে হবে, কারণ প্রিস্টরা আশেপাশে কোনো ইভিল এনার্জি রাখে না। ওর বাবা নিজের ছেলের হাত থেকে ছুরিটা নিয়ে ছেলেকেই মারতে যাচ্ছিল। তখন লুডাকে বাঁচানোর জন্য ওর মাস্টার সামনে চলে আসে, এবং এখানে লুডার বাবা এবং লুডার মাস্টার দুজনেই মারা যায়। একবারে লুডা সবাইকে হারিয়ে একদম পাগলের মতো হয়ে কাঁদতে থাকে। তখনই এখানে ইয়ানকে চলে আসে আর লুডাকে বলে, তুমি যদি আমার হয়ে কাজ করো, তাহলে আমি তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলিয়ে তোমাকে হাইস্ট প্রিস্ট বানিয়ে দেব। লুডা বলে, তোমার মতো ইভিল এনার্জির সঙ্গে আমি কখনোই কাজ করব না। তখন ইয়ানকে বলে, তোমার আমাকে আবার প্রয়োজন হবে। পরের দিন আবার দুয়ানশু এবং সিমুকে দেখতে পাই। সিমুর সঙ্গে দেখা করাতে দুয়ানশু আজকে ওর বোনকে নিয়ে এসেছিল, যদিও ওর বোন জানে না যে সিমু একটা স্পিরিট। তো সেদিন ওরা অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করে। দুয়ানশু এবং সিমু দুজনেই প্রেমে মত্ত ছিল। অন্যদিকে চং রাজ্যের লুডার অবস্থা খুবই খারাপ ছিল। এই দেশের সমস্ত মানুষকে গঞ্জনা বিদ্রুপ করে দেশ থেকে বের করে দিয়েছিল। এদিকে ইয়ানখেকে দেখি সেই রাজ্যে আসতে। সেখানেও একটা কূপের কাছে এসেছিল, কুয়ার কাছে, যে কুয়ার ভিতরে একটা স্পিরিট গাছ ছিল। তার ভিতর থেকে ও কিছু ইভিল এনার্জি নিজে সংগ্রহ করে নেয়। তারপরে ওর সিমুর সঙ্গে দেখা করতে আসে। সিমুর সঙ্গে দেখা করে এসেও দেখতে পায় যে তুয়ানশু সিমুকে অনেক যত্ন করছে। সিমুর ভিতরে যেহেতু এখন স্পিরিচুয়াল এনার্জি ছিল না, তাই সিমুর ঠান্ডা লেগেছিল, আর তুয়ানশুকে যত্ন করে ঔষধ খাওয়াচ্ছিল। এসব দেখে ইয়ানকে তো একদম হৃদয় জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল দুয়ানশুকে মেরেই ফেলবে। যদিও ও এইসব অ্যাফেয়ার্সের নাক গলাতে পারবে না, কারণ এটা মানুষের দুনিয়া। যাই হোক, এর পরের দিন আমরা সিমুকে এবং দুয়ানশুর বোনকে দেখি, ওরা একটা মাঠে এসেছিল। এখানে মূলত ওদের রাজ্যের একটা খেলা হওয়ার কথা আছে, ঐতিহ্যবাহী এমনি বল মেবি খেলার কথা আছে। তো এখানে দুয়ানশু এবং ওর দলে 2জন জেনারেল এবং অন্য দলে 5 জন, মোট এই 8 জন খেলা করছিল। যেখানে দুয়ানশু খুবই ভালো খেলা করছিল এবং সিমু ওর হয়ে চেয়ার আপ করে। ঠিক তখনই একটা ঘোড়া পাগল হয়ে যায় এবং সেই ঘোড়াটা সোজা দুয়ানশুর বোনের দিকে চলে যাচ্ছিল। তখনই সেই ঘোড়ার সামনে সিমু এসে দাঁড়িয়ে থাকে। ঘোড়ার দিকে এমন করে তাকায় যে ঘোড়া ওখানে থমকে যায়। তবে তার আগেই
দোয়ানশুর বোনকে বাঁচানোর জন্য একজন চলে এসেছিল, আর সেটা হলো ফাং। ফাংকে এভাবে জীবন বিপন্ন করে ছুটে আসতে দেখে তোর প্রেমে পড়ে যায় দোয়ানশুর বোন। সেদিন রাত্রেবেলা আমরা মেংকে এবং আরেকটা জেনারেল যার নাম দং তাকে দেখতে পাই। দং আজকে মেংকে ওর ভালোবাসার কথা জানায়। এই কথা শুনে মেং বলে আমি কোনো উত্তর দেব না, কিন্তু দং ওকে বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করে। তখন হেসে ওঠে মেং। আসলে মেংও মনে মনে ওকে পছন্দ করে এবং সেটা স্বীকারও করে নিয়েছে। এদিকে দোয়ানশু এবং সিমু একটা গাছের কাছে বসেছিল। অলরেডি 10 দিন হয়ে গিয়েছে, তাই সিমুর ভিতরে দোয়ানশুর যেসব ইন্দ্রিয় ছিল সেগুলো আবার ওর কাছে ব্যাক চলে যায়। তখন দোয়ানশু সিমুকে বলে তুমি আর কয়টা দিন এখানে থেকে যাও। সিমু বলে ঠিক আছে। পরদিন আমরা ফাংকে দেখতে পাই, ও অন্য একটা শহরে কাজের জন্য যাচ্ছে। তো ওকে বিদায় জানাতে আসে দোয়ানশু আর বলে নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও আবার দেখা হয়ে যাবে। পরদিন আমরা ফেঙ্গিকে দেখতে পাই। এতদিন ধরে সিমু এই পৃথিবীতে থেকে যতগুলো অবসেশন কালেক্ট করেছে সেই অবসেশনগুলো কাজে লাগিয়ে ও একটা চুড়ি তৈরি করার চেষ্টা করছে। ওর একটা সোল ল্যান্টন ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই সোল ল্যান্টনটার সমস্ত এনার্জি এবং মানুষের দেহের বিভিন্ন অবসেশন মিলিয়ে ও একটা চুড়ি তৈরি করেছে। এটা দিয়ে যে কোনো কাউকে কন্ট্রোল করা যাবে। এদিকে লুডাকে দেখতে পাই, ওকে ধরে নিয়ে একটা কারাগারে নিয়ে আসা হয়েছিল। সেখানেও ওর বাঁচার কোনো অবস্থা ছিল না। ঠিক সেই মুহূর্তে ওর সঙ্গে আবারও ইয়ানকে দেখা করতে আসে। ইয়ানকে বলে আমি বলেছিলাম তুমি বাঁচতে পারবে না, আমার তোমাকে প্রয়োজন হবে, তুমি কি চাও আমি তোমাকে হেল্প করি? তখন লুডা ওর বশ্যতা স্বীকার করে নেয় আর এই দুনিয়াতেই একটা ইভিল এনার্জির সৃষ্টি করে ইয়ানকে। সেদিন দোয়ানশুর বোনকে আবার একটা লোক মানে একটা ইয়ং মাস্টার তুলে এনেছিল ভোগ করার জন্য। সিমু তখন ওকে এসে ভয় দেখায় আর বলে তোর সাহস তো কম না, দোয়ানশুর বোনের দিকে হাত বাড়াস। এবং ওর চোখের এই কালার দেখে ওই লোকটা তো পুরো পাগল হয়ে যায়, মানে ওর ব্রেন আউট হয়ে গিয়েছিল। লোকটা বাহিরে এসে পাগলের মতো পাখি দেখতে থাকে আর দোয়ানশুর বোনও ভয় পেয়ে গিয়েছিল, কারণ দোয়ানশুর বোন জানতো না যে সিমু কোনো মানুষ নয় বরং একটা স্পিরিট। যাই হোক, সিমু কিন্তু ওকে ভয় দেখায় না। পরে দোয়ানশুর বোন দোয়ানশুর কাছে গিয়ে জানতে চাইলে দোয়ানশু পুরোটাই খুলে বলে। তখন ওর বোন একটু স্বস্তি পায়। এরপরে দোয়ানশু সিমুর সঙ্গে দেখা করতে আসে। সিমু বলে আমার এবার ভয়েডে ফিরে যেতে হবে, পৃথিবীতে আর আমি থাকতে পারবো না। দোয়ানশু বলে এবার বোধহয় ফিরে যাবে আর কখনো আসবে না, তাই না? তুমি তো এর আগেও অনেকের প্রেমে পড়েছো, তাদেরকেও ভালোবেসেছো, কিন্তু একটা সময় তারা মারা গিয়েছে আর তুমি তাদের ভুলে গিয়েছো, এমনকি তাদের নামও মনে করতে পারো না। তুমি কি আমাকে আরও 100 বছর বেশি মনে রাখবে? সবার থেকে একটু বেশি না হয় আমাকে ভালোবাসলে? সিমু তখন বলে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে ভুলে যাই কি না? আমি তোমাকে ভুলে যাব না, কারণ তোমার মতো ম্যাডম্যান আমি তো আর একটাও দেখিনি। দোয়ানশু বলে আমিও সেটাই চাই, সারা জীবন তুমি আমাকে মনে রাখো। সিমু বলে এবার আমাকে ফিরে যেতে হবে, তুমি নিজের যত্ন নিও আর নিজের দিকে খেয়াল রেখো। এটা বলে সিমু চলে যায়। এর সাথে সাথেই এই পার্টের গল্প শেষ হয়ে যায়। আর মাত্র একটা পার্ট আছে যেটা আমি দ্রুতই এক্সপ্লেন করার চেষ্টা করব। যদিও এই পার্ট আরও আগেই দিতে পারতাম, কিন্তু মাঝখানে পার্সুট অফ জেড ড্রামা এক্সপ্লেন করার কারণে এটা দিতে অনেক লেট হয়ে গেল। তাছাড়া আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি কাজই করতে পারছিলাম না। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে লাস্ট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।